এটার সবার আগে আমাদের ভিউ সম্পর্কে জানতে হবে, ভিউ বুঝতে হবে ভিউটা আসলে কি। তো একটা হিউম্যান বডির ভিউ হচ্ছে সাধারণত তিনটা হয়ে থাকে বা তিনটা অ্যাঙ্গেল হয়ে থাকে। এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফেস, বডি স্ট্রাকচার, এখানে যে বডি স্ট্রাকচারটা আছে বা এর যে নিচের পার্টটা আছে বা ফুল বডি, আমরা যেটাই বলি না কেন, এটাকে বলা হয়ে থাকে কি বলেন তো, ফ্রন্ট ভিউ, বা কোনো কিছুর সামনাসামনি যেটা দেখা যায়। আমরা যখন মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে যে ছবি তুলি সেলফি, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট ভিউ। দেন আমরা যখন সাইডটাকে চেঞ্জ করতেছি দেখেন এভাবে, এটাকে বলা হচ্ছে কি বলেন তো, সাইড ভিউ। কোনো কিছুর সাইড ভিউ, বা আমরা সাইড থেকে যখন দেখি তখন সেটাকে আমরা সাইড ভিউ বলি। ঠিক এর অপোজিট সাইডে যে আমরা ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, ব্যাক ভিউ, আমাদের ব্যাক সাইড। বাট মোস্ট কমনলি এই ব্যাক ভিউটা সাধারণত দেওয়া হয় না, কারণ এটা হচ্ছে নান্দনিকতার কোনো পরিচয় পাওয়া যায় না। তো এই সাইড ভিউ আর এই ফ্রন্ট ভিউর এই দুটার মাঝামাঝি যে জায়গাটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে 3 টু ভিউ। সবাই খেয়াল করেন ক্লোজলি। এই মনে করেন যে আমাদের ফেসের পার্টটা আছে, দেখছেন ভিতরে স্ক্যালিটনটা দেখা যাচ্ছে, আর বাইরে থেকে কিন্তু আমাদের এই সাইড ভিউর অংশটা দেখা যাচ্ছে। সো সাইড ভিউটা মূলত হচ্ছে একটা ভিউ পয়েন্টের 3 ভাগের 2 ভাগ অংশ। মানে আপনি এই পার্টটা পাচ্ছেন, পাশাপাশি এর পেছনের যে অংশটা আছে, এই যে পার্টটা আছে, নিচের যে পার্টটা, এটার কিছু একটা অংশ পাচ্ছেন। এটা হচ্ছে 1 ভাগ, আর এই যে অংশটা আছে, এই পুরোটা মিলে 2 ভাগ। আমি যদি আপনাকে আরেকটু ক্ল্যারিটি দেখাই এপাশ থেকে, আপনারা হয়তো বুঝতে পারবেন। এবার দেখেন, তো একটা কান, গালের পার্ট, নাকের অর্ধেক পার্ট, আর পেছনে এই যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার কলম হচ্ছে মার্ক করা, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাইড ভিউর 3 নাম্বার পার্ট। হ্যাঁ, সো এই 3টা অংশ মিলে তৈরি হয়ে হচ্ছে 3 টু ভিউ, বা কোনো পোর্ট্রেটের বা কোনো ফেস বা বডির ওভারঅল শেপের যখন আমরা 3 ভাগের 2 ভাগ অংশ দেখতে পাই, তখন আমরা তাকে 3 টু ভিউ বলে থাকি। সো এটা হচ্ছে ফুল ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে ক্লোজ আপ। তো কমনলি যখন আপনি কোনো ছবি আঁকাবেন, তখন আপনার এই 3টা ভিউটাকে খুব বেশি গুরুত্ব দেওয়াটা খুব বেশি জরুরি। পোর্ট্রেট আঁকার ক্ষেত্রে, ওভারঅল বডি আঁকার ক্ষেত্রে, আর অলরেডি যেটা বুঝলেন, যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন যেখানে ফিগারেটিভ ড্রয়িং বা স্টাডি আসে, সেখানে কিন্তু এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অলরাইট, তো এই পর্যায়ে আমরা জানবো যে আমাদের বডির বিভিন্ন পার্টস সম্পর্কে, বা আমাদের বডির বিভিন্ন যে পার্টস আসে সেটা আসলে কেমন হয়ে থাকে, বা ওভারঅল জায়গায় আসলে এই পার্ট গুলো কিভাবে কাজ করে। ওকে, তো আমি বাইরের অংশ থেকেই দেখাই, কারণ বাইরের অংশটাই বেশি গুরুত্বপূর্ণ হয় বডির ভেতরের পার্ট থেকে। এখানে যে দেখতে পাচ্ছেন আপনি, এখানে কিন্তু বডির ভেতরের পার্ট আছে, যেটা আমরা একটু পরে দেখবো, বাট তার আগে আমরা বাইরের অংশটা দেখবো। সো একটা বডির যে বাইরের ভেতরের যে পার্টটা আছে, এই ভেতরের পার্টটা মূলত 3টা ইন্ডিভিজুয়াল ওয়েতে বিভক্ত। খেয়াল করেন সবাই, একটা হচ্ছে এই ফেস থেকে গলা পর্যন্ত, সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের এই যে অংশটা আছে, এই অংশটা, এটাকে বলে হচ্ছে ডেল্ট। ঠিক আছে, আর এই ডেল্ট থেকে শুরু করে বা গলার শেষ থেকে শুরু করে শোল্ডার, এখান থেকে শুরু করে হচ্ছে আমরা যে নিচ পর্যন্ত যে হিসাব করি, এই তলপেট পর্যন্ত, এটা হচ্ছে তলপেটের নিচের পার্ট, এই পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এন্ড এইখান থেকে শুরু করে এই যে নিচ পর্যন্ত আছে 2 পায়ের শেষ পর্যন্ত, বা আমরা যদি আরো ক্লোজলি দেখার চেষ্টা করি, সবাই ক্যামেরা দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার একটা পার্ট, আর এটা হচ্ছে আরেকটা পার্ট। ঠিক আছে, এই যে হাতের যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড দিস ইজ থার্ড পার্ট। ঠিক আছে, এই হইতেছে আমাদের থার্ড পার্ট, এই তলপেট থেকে শুরু করে এই পায়ের শেষ অংশ পর্যন্ত। এবার চলেন আমরা একটু জেনে আসি যে প্রতিটা ফিগারের ইন্ডিভিজুয়ালি আসলে অংশগুলোকে কি কি নামকরণ করা হয়, বা এই জায়গাগুলোকে আসলে কিভাবে ভাগ করা হয়, বা যখন আপনি ছবি আঁকবেন তখন কোথায় কোথায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে মিস্টেক্স করে থাকে এই বিষয়টি। তো সবার আগে যদি আমরা ফেসের কথা চিন্তা করি বা ফেসের কথা বলি, এই পোর্ট্রেট বা ফেসের যে পার্টটা আছে, এই পার্টটাকে মোট 3টা ভাগে ভাগ করা হয়ে থাকে। খেয়াল করেন, এই চুল থেকে শুরু করে কপাল পর্যন্ত একটা পার্ট, এই যে টুথপিকের অংশটা আপনি বুঝতে পারছেন, আর এই আইব্রাও থেকে শুরু করে নাকের শেষ পর্যন্ত হচ্ছে আরেকটা পার্ট। এট দ্য সেম টাইমে নাকের শেষ থেকে শুরু করে এই থুতনি পর্যন্ত হচ্ছে আরেকটা পার্ট। বাট এই অংশটা, এই যে নাকের শেষ থেকে শুরু করে থুতনি পর্যন্ত যে জায়গাটা আছে, এর মাঝামাঝি জায়গায় হচ্ছে আপনার এই ঠোঁটের অংশটা আসে। অনেকে এইভাবে আঁকে, বাট না, এই অংশটাকে আবার 3টা ভাগে ভাগ করে, যার উপরের পার্টে, মাঝামাঝি পার্টে একটু উপরের দিকে এই ঠোঁটের পার্টটা আসে। বাট আপনি মাঝামাঝি জায়গাও দিতে পারেন, ইটস অল আপ টু ইউ। অলরাইট, এবার পোর্ট্রেটের যে সাইডের অংশটা আছে, এখানে খেয়াল করেন আমাদের কতটা দূরত্বে চুলের শেপটা আসতেছে, কানের শেপটা আসতেছে।
আর এটা কেমন দেখা যায়। সো আমরা যে ওভাল আর সার্কেল শিখেছিলাম, যদি আপনি একটু হিসাব করেন মনে মনে, এটাকে কিন্তু আমরা একটা সার্কেল হিসেবে কল্পনা করতে পারি। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা সার্কেল হিসেবে কল্পনা করতে পারি। আর এই যে থুতনির যে পার্টটা আছে, এই অংশটাকে আমরা ওভাল হিসেবে কল্পনা করতে পারি। ঠিক আছে? দেন আমরা এখান থেকে যদি একটা লাইন অ্যাড করি, তাহলে কিন্তু আমরা একটা স্কেলিটনের বেসিক শেপ পেয়ে যাচ্ছি। আমরা যে অ্যাঙ্গেল থেকে দেখি, ফ্রন্ট ভিউ থেকে, সাইড ভিউ থেকে, বা 3D ভিউ থেকে, আমরা যে অ্যাঙ্গেল থেকে দেখি না কেন, এই ব্যাপারটা কিন্তু এইভাবে সাধারণত কাজ কি করে থাকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেসেসারি পার্ট অফ দ্য পোর্ট্রেট ড্রয়িং। খুব বেসিক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর যখন আমরা ছবি আঁকবো, ডিটেলস আঁকবো, তখন এই ব্যাপার নিয়ে আমরা আরো বিস্তারিত কথাবার্তা বলবো। ওকে, সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। এটাকে আমরা নেকও বলে থাকি। আর এই নেকের এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন টুথপিক দিয়ে ভি একটা শেপ আছে, এটাকে বলা হচ্ছে কি বলেন তো? বিউটি বোন। মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন বলে, আর ছেলেদের এক্স্যাক্টলি নামটা মনে নাই, বাট ওটা ধরে রাখেন, ওই হাড়টা হালকা উঁচু থাকে। ঠিক আছে? যেমন এই স্ক্যালিটনের আমরা, সরি, যেমন আমরা এই মানে এই পার্টে দেখতে পাচ্ছি। তো এই যে নেকের অংশটা আছে, এই নেকের মাসেলসটা মূলত একটা ভি শেপ থাকে। আর এখান থেকে একটা হাড়, আর ঠিক এর অপোজিট সাইড থেকে আরেকটা হাড়, যদি আপনারা একটু ক্লোজলি দেখেন, এই দুইটা হাড় হচ্ছে মিলে বিউটি বোনের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে? এটা কানেক্ট করা হচ্ছে লিগামেন্ট, বা আমাদের লিগামেন্ট বা যেই শিরা আছে, উপশিরা আছে, সেগুলো কিন্তু এই পার্টটাকে কানেক্ট করে। তো আমরা প্রথমে পেলাম পোর্ট্রেট বা ফেসের পার্টটা, দেন আমরা নেক পেলাম। এবার নেক থেকে নিচ পর্যন্ত শুরু হয়ে যায় হচ্ছে আমাদের চেস্টের পার্ট। খেয়াল করেন, চেস্টের পার্টটা কিন্তু বেশ একটা ইউ টাইপের শেপ আছে, তাই না? এখানে হচ্ছে আমরা দুইটা মানে ওভাল টাইপ শেপ দিয়ে, ওভাল টাইপ বা চারকোনা শেপ দিয়ে আমরা আগাইতে পারি। দেখেন এই ডাইমেনশনাল ব্যাপারগুলো আসলে কিরকম, এটা কিন্তু এরকম রাউন্ড হয়ে যায় হালকা করে, দেখছেন? তো যখন কোনো ছবির নেক থেকে শুরু করে এই তলপেট পর্যন্ত আঁকা হয়, তখন সেটাকে হচ্ছে আমরা টর্সো বলে থাকি। একটা ফিগারের টর্সো। টর্সের ভেতর কিন্তু এই হাতের শেপটা আসবে না। এই দুইটা হ্যান্ড, ফুল হ্যান্ড সাইজ হ্যান্ড, এটা কিন্তু আসবে না। এই শোল্ডার থেকে শুরু করে এই ডেল্ট, দেখেন এই ডেল্ট থেকে শুরু করে এই পাশে ডেল্ট, আর এই গলা থেকে শুরু করে এই তলপেট পর্যন্ত যখন আপনি কোনো ছবি এরকম আঁকাচ্ছেন, তখন সেটাকে হচ্ছে আমরা টর্সো বলে থাকি। এরকম টর্সের ছবি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি একবার এসে গেছে। সো দিস ইজ নট নেসেসারি ইন দিস অ্যাডমিশন টেস্ট। ওকে, সো আমাদের যখন চেস্ট শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা চেস্ট থেকে শুরু করে তলপেটের আগ পর্যন্ত যেটা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে বেলি। হ্যাঁ, এই বেলির পার্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট আসলে এই জায়গাটা মাখায় ফেলে। এটা যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু বেশ ভাঁজ ভাঁজ আছে, যেটা হচ্ছে আমাদের ভেতরে যে খেঁচার শেপটা আছে, যেটা আমরা একটু পরে দেখতে পারবো। মানে আমাদের যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা আমরা একটু পরে দেখবো। বাট তার আগে হচ্ছে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আর আপনাদের মনে মনে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করেন, যেহেতু আমি অলরেডি আজকে ভিজুয়াল ড্রয়িং নিয়ে, বা ভিজুয়াল ড্রয়িং বলি কেন, আমি হচ্ছে একটা বেসিক ড্রয়িং নিয়ে কথাবার্তা বলেছি। তো ওইটার সাথে হচ্ছে হয়তো বা আপনারা এটা একটু লিঙ্ক করতে পারবেন। যখন একটা হিউম্যান ফিগারের, বিশেষ করে মেল ফিগারের মাসেলস গুলো অনেক বেশি টাইট হয়, বা মাসেলে অনেক বেশি পরিমাণে লো ফ্যাট থাকে, তখন হচ্ছে এরকম ধরনের, কি বলুন তো এগুলা, এরকম ধরনের হাড়ের শেপটা দেখা যায়। যেই হাড়ের শেপটা হচ্ছে আপনার এই পায়ের এই অংশটা থেকে কানেক্ট হয়। আই গেস আপনারা এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার বুঝতে পেরেছেন এই পর্যন্ত। আর দেন এখান থেকে এইটুকু হচ্ছে তলপেটের পার্ট। অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট হচ্ছে এই তলপেটের পার্টটা বেশি ভালোভাবে ধরতে পারে না। তো ঠিক সেম ওয়ে এটা হচ্ছে এক ধরনের ভি টাইপের শেপ, এটা ইউ টাইপের শেপ না। তো এটা আপনাকে ধরতে হবে। এর উপর কাপড় থাকে যেহেতু, এই কারণে হচ্ছে আমরা এই ভেতরের পার্ট গুলো খুব ক্ল্যারিটি দেখতে পাই না। বাট এখন হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু সাইড মাসেলস নিয়ে কথা বলি, বা আমরা হাতের শেপ গুলো নিয়ে কথা বলি। এই যে হাতের শেপটা আছে, এটাকে আমরা হ্যান্ড বলে থাকি। এই হ্যান্ডের ভেতরে আমরা ফিঙ্গার দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করেন। এই হ্যান্ডের ভেতরে বিভিন্ন ধরনের ফিঙ্গার আছে। আর এটা হচ্ছে আমাদের রিস্ট। এই যে পার্টটা আছে, এই পার্টটাকে রিস্ট বলা হয়ে থাকে। আর এটাকে বলা হচ্ছে ফোর আর্মস। এই পার্টটা থেকে শুরু করে এই নিচের রিস্ট পর্যন্ত হচ্ছে ফোর আর্মস। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফোর আর্মস এর মাসেলস। দেখবেন যে অনেক ছেলেদেরকে লেডিস লেডিস দেখা যায়, কারণ কি, তাদের ফোর আর্মস এ মাসেলস খুব কম থাকে, বা তারা হয়তো বা খুব ম্যাসকিউলার বা খুবই প্রোটিন বেসড জিনিসপত্র খায় না, বা যাদের ফোর আর্মস অনেক পাতলা হয়, তাদের হাতে বল কম থাকে। এক কথায় আপনি বোঝার চেষ্টা করেন। এখানে হাতের শেপটা একটু দেখেন যে কিভাবে আসছে, দেখছেন? এই রিস্ট থেকে এই হাতের শেপটা কিন্তু যথেষ্ট চেঞ্জেস অবস্থায় আসছে, দেখছেন আপনারা? দেন এই হাতের
আঙুলগুলা সারি সারি ছোট বড় সাইজ আছে। দেন আমরা এখানে যে মাসেলসটার কথা বলতেছি, এখানে যে মাসেলসটা আমরা ফুলে আছে দেখতে পাচ্ছি, এটাকে বলে হচ্ছে আপনার কি বলেন তো, বাইসেপের মাসেল। এটা হচ্ছে আমাদের হাতের বাইসেপের মাসেল। আর ঠিক এই সাইডের যে মাসেলস দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ট্রাইসেপসের মাসেল। এটা কিন্তু হালকা ফুলে আছে, খেয়াল করেন। দেন আমরা যখন এর অপোজিট পিঠে চলে যাবো, এটাকে বলা হচ্ছে ব্যাক। এই যে হাতটা আছে, এই হাতটা সরাসরি হচ্ছে আমাদের হাতটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করার জন্য কাজে আসে। আর খুব বেশি পরিমাণে যারা এক্সারসাইজ করে তাদের কিন্তু এরকম একটা ভি শেপ তৈরি হয়। যে এই ভি শেপটা কিন্তু খুব দেখতে ওই মানুষটাকে অনেক বেশি পরিমাণে দানবীয় বা খুবই অ্যাট্রাকটিভ লাগে। দেন এখান থেকে হিপের পার্টটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে হিপের পার্ট, পুরুষের হিপ। সো এখন এইখানে একটু তফাৎ আছে, ফিমেল আর মেল হিপের ভেতরে একটা বেসিক তফাৎ আছে। সেটা হচ্ছে যে মেলদের হচ্ছে শোল্ডার বা এই চেস্টের মাসেলসটা অনেক বেশি পরিমাণে ওয়াইড হয়। এই যে শোল্ডার আছে, এই শোল্ডার এই পার্টটা অনেক বেশি ওয়াইড হয়। আর মেয়েদের হচ্ছে এই হিপের পার্টটা অনেক বেশি ওয়াইড হয়। ঠিক আছে, তো আপনারা দেখবেন যে যেগুলো মেয়ে আছে টিকটকার বা বিভিন্ন ধরনের যে ইনস্টাগ্রাম ভিডিও টিডিও বানায় ভিউ কামানোর জন্য, তাদের দেখবেন ওইরকম হিপের জায়গাটা অনেক বেশি পরিমাণে ভারী। ঠিক আছে, বা তারা এক্সারসাইজ করে অনেকে অনেক সময় এই বিষয়টা ওইভাবে তৈরি করে। তো এইভাবেই হচ্ছে মেয়েদের আর পুরুষের যে ফিগারেটিভ গঠনটা আছে, এটাকে মূলত আলাদা করা যেতে পারে, আলাদা করা হয়ে থাকে। আই গেস সবাই এই ব্যাপারটা খুব ক্লিয়ার। যখন আপনি কোনো নেক্সট টাইম ছবি আঁকাবেন বা মডেল আঁকাবেন, যখন কোনো মেল ফিগার আঁকাবেন, তখন ট্রাই করবেন যে মেল ফিগারের এই যে মাজার পার্টটা আছে বা আমরা যেই কোমরের পার্টটা বলি, এটা অবশ্যই কম কম দিবেন, বা ওখানে লাইনের পরিমাণটা তুলনামূলক এই শোল্ডার থেকে কম থাকবে। ঠিক আছে, তাহলে আপনার এটাকে মেল শেপের ফিগার সাইজটা মনে হবে। অলরাইট, সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট, যেটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার পার্ট। এই থার্ড নাম্বার পার্টে হচ্ছে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো, এখানে সরাসরি হচ্ছে খেয়াল করেন, এই যে পার্টটা আছে এখানে মাসেলসটা মূলত দুই ভাগে বিভক্ত। এখানে দেখেন যে একটা ডেপথ টাইপের লাইন দেখা যাচ্ছে। এই লাইনটা আপনার একটা উঁচু হয়ে যাওয়া মাসেলস, আর এর পাশে দুটো থাইয়ের মাসেল। ঠিক আছে, তো এটাকে কিন্তু আমরা থাইয়ের মাসেল বলবো না, এটাকে সাইডে যে মাসেলসটা আছে এটা হচ্ছে আমাদের থাইয়ের মাসেল। দেন এখান থেকে হচ্ছে আমাদের একটা বোন কানেক্টেড হয়। আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এই যে বোনটা কানেক্টেড হয়, যার কারণে কিন্তু এই জায়গাটা একটু উঁচু থাকে। ঠিক আছে, দেন এই পার্ট থেকে নিচের যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের হাঁটুর পার্ট। এখানে মোট 3টা ইন্ডিভিজুয়াল মাসেলস আছে। এই পাশে একটা মাসেলস, আর এই হাড়ের জন্য উপর থাকে। সবাই আজকে ধরে ধরে টিপে টিপে দেখবেন নিজেদের বডি ফিগার, পাশাপাশি এই মাসেলসটা। ঠিক আছে, সেম ওয়ে এরপর হচ্ছে আমাদের পায়ের শেপটা তৈরি হচ্ছে। ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যেটা সাধারণত দেখে থাকি যে তাদের পায়ের মাসেলস তারা যখন আঁকে ওটা অনেকটা দুর্বল এঁকে ফেলে। হ্যাঁ, এই যে পায়ের যে লাইন্স গুলো আছে বা এই যে ওভারঅল শেপটা আছে, এটা কিন্তু খুব একটা ভালো হয় না, বা এর গঠনটা কিন্তু খুব একটা জুৎসহিত হয় না। সো যার কারণে কিন্তু এটা দেখতে খুব বেশি বাজে দেখা যায়। সো ডোন্ট ডু ইট, আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, যেটা হচ্ছে আপনাদের পরবর্তীতে খুব বেশি কাজে দিবে। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু বেসিক প্রারম্ভিক ব্যাপারগুলো, প্রাইমারি ব্যাপারগুলো জানতে হবে পার্সপেক্টিভ শেখার আগে। তো এটা হচ্ছে যে কি, আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিই। পার্সপেক্টিভ হচ্ছে কোনো কিছু বড় থেকে ছোট দেখা, যেটা যায় সেটাকে আমরা জেনারেলি পার্সপেক্টিভ বলে থাকি। সো খেয়াল করে দেখেন, আমরা যখন ফিগারটাকে এরকম শোয়ায় রাখছি তখন কিন্তু এই পায়ের শেপটা কেমন দেখা যাচ্ছে। আমি যদি একটু ক্লোজলি খেয়াল করি আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে পায়ের শেপটা কিরকম, এখানে হচ্ছে একটা, এখান থেকে হচ্ছে একটা জিওমেট্রিক শেপ চলে গেছে, তাই না, বক্সের মতো। দেন এই পার্টটা উপরে উঠে গেছে, দেন এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। তারপরে নিচের যে আঙুলগুলো আছে এগুলো কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে। ঠিক, আমরা যখন অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিব, এইভাবে খেয়াল করুন সবাই, এভাবে যখন আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব তখন কিন্তু এটা কম দেখা যাচ্ছে। তো এটার কারণটাই হইতেছে এটা পার্সপেক্টিভের কারণ। আপনি এক এক জায়গায় এক এক রকম ভাবে দেখতেছেন। তো যখন আপনার পরীক্ষায় কোনো ছবি দেওয়া হবে, সেই ছবিটাকে যখন বলা হবে যে কপি করে দেখান, তখন কিন্তু আপনাকে ওই একটা স্পেসিফিক অ্যাঙ্গেলেই ছবি আঁকতে হবে। আর ওই স্পেসিফিক অ্যাঙ্গেলেই কিন্তু আপনার ছবিটা কতটুকু দৃষ্টিনন্দন হচ্ছে, পার্সপেক্টিভ ঠিক আছে কিনা সবকিছু বোঝা যাবে। আচ্ছা, এবার আরো কিছু মেজর মিস্টেক্স নিয়ে আমি কথাবার্তা বলি, যেটা ফিগারের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে, যেটা আমি পরবর্তী ক্লাসগুলো আরো ইনডেপথ কথাবার্তা বলবো। তো এটা হচ্ছে যে এই হাতের শেপগুলোকে ছোট বড় এঁকে ফেলা। এই হাতের শেপটাকে সবসময় আপনি মাথায় রাখবেন যে এই যে হাতের শেপটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট খেয়াল করেন, এই যে হাতের শেপটা আছে, মনে করেন এটা আমাদের পেন্সিল। পেন্সিলটাকে, পেন্সিলের এই যে আঙুলটা, আপনার যে আঙুলটা আছে এই আঙুলটা আপনি পেন্সিলের এই বরাবর রাখবেন। আরো ক্লিয়ারিটি দিই, মনে করেন এটা পেন্সিল, পেন্সিলের টপ লিড কাটা এই বরাবর রাখবেন। দেখছেন, এই হয়ে গেল আমাদের হাতের শেপ। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন আমি পেন্সিলটাকে কিভাবে কানেক্ট করছি। প্রথমে এই পেন্সিলটাকে
এই কলমের বা এই আঙুলের নিচে ধরছি, দেন আমি এইভাবে মেজারমেন্ট করতেছি। এরকম করে আমি আমার ফেসের সাথে মেলানোর চেষ্টা করব। দেখেন আপনার হাতের যে শেপটা আছে এটা আপনার ফেসের শেপের 4/3 ভাগ, 3.5 ভাগ এরকম। আপনি চাইলে হচ্ছে আপনার সরাসরি যেই হাত আছে বর্তমানে হাত, এই হাতটাকে ফেসের উপর দিয়ে দেখতে পারেন। ঠিক আছে? আপনি সরাসরি আমি যেটা বলতে চাচ্ছি এটা বুঝতে পারবেন। সো এটা এভাবে দিবেন। এই আপনার থুতনি থেকে এখানে থুতনি কানেক্ট হবে আর এইখানে আপনার কপাল কানেক্ট হবে। দেন আপনি সরাসরি বুঝে যাবেন যে এক্স্যাক্টলি আমি যেটা বলতেছি সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট। ইন দ্য সেম ওয়ে আমাদের এই যে হাতের শেপটা আছে এখানে, এই হাতের শেপটা আমাদের এই পায়ের শেপটার সাথে কানেক্টেড হয়। দেখেন এখানে, দেখছেন? সামান্য একটু বড় দেখা যাচ্ছে, বাট অলমোস্ট 3/2 ভাগ। সো এভাবে কিন্তু আমরা হাত আর পায়ের শেপটাকে নর্মালি কানেক্ট করে থাকি। সো এখন বলেন যে কারোর কি এর ভিতর কোনো প্রশ্ন আছে? সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। তো যদি আমরা এই ডামিটাকে খুলি, এখানে কম ডিসকাশন। তো এই অংশটা হচ্ছে আমাদের কম কাজে আসে, আমরা অ্যাজ ইউজুয়াল জানি এটা হচ্ছে আমাদের বডির ভেতরের পার্ট আর এটা হচ্ছে আমাদের বডির বাইরের পার্ট। সো দেখেন সাইড বাই সাইড যখন আমাদের স্কেলিটনের বিভিন্ন অংশ যেই পরিসরে থাকে, এটা আমি খেঁচা বলতেছিলাম, আর এই স্কেলিটনের পার্ট এটাকে বাইরের থেকে কেমন দেখা যায় বা বাইরে কি থাকে, বাইরে তো সাধারণত মাসেলস থাকে তাই না? আমরা কিন্তু এই মাসেলস দেখতে পাই বাইরে একটা ফিগারের, আর ভেতরে কিন্তু আমরা এরকম জিনিসপত্র দেখতে পাই। সো আই গেস আপনারা বিষয়টাকে একটু হলেও ক্ল্যারিটি পেয়েছেন যে এক্স্যাক্টলি হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে? সবাই দেখেন সাইড বাই সাইড এই যে আমাদের আঙুলের ওভারঅল শেপগুলো আসলে কেমন হয়। এবার আমরা স্কেলিটন নিয়ে কথাবার্তা বলবো। দেখেন এখানে আমাদের বডির কিছু উঁচু উঁচু পার্ট আছে, যেমন আমাদের এই হাঁটুর অংশটা, এই দুটো অংশের হাড় হচ্ছে এইখানে, খেয়াল করেন, দেখছেন? তো এই হাড় দুটো মূলত উঁচু থাকে, যার কারণে হচ্ছে আমাদের ওই জায়গাটাকে উঁচু করে উপস্থাপন করতে হবে, যেখানে সব থেকে বেশি পরিমাণে পার্সপেক্টিভ কাজ করে। ইন দ্য সেম ওয়ে যখন আমরা বডিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করতেছি বা কোনো বসা ফিগার আঁকলাম বা কোনো দাঁড়ানো ফিগার বিভিন্ন অ্যাঙ্গেলে আঁকলাম, হাতে হয়তো বা লাঠি থাকতে পারে, এনি কাইন্ড অফ থিং থাকতে পারে, তখন কিন্তু এই সিকোয়েন্স গুলো চেঞ্জেস আসে। এটা বর্তমানে একদম স্ট্রেট ফরওয়ার্ড আছে, এরকম ভাবে রাখা হয়েছে যার কারণে এটা হয়তো বা কম ডাইমেনশনাল ব্যাপারটা বোঝা যাচ্ছে। বাট যখন আমি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকা করব তখন কিন্তু এটা চেঞ্জেস আসবে। ঠিক আছে? সো আপনাদের এই ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে। এবার আপনারা একটু খেয়াল করেন এখানে যে আমরা পায়ের শেপটা দেখতে পাচ্ছি, পায়ের শেপে কিন্তু ব্যাপক একটা হাড়ের ব্যাপারটা আছে। এই যে টপ পার্টটা আমি বলতেছিলাম আপনাদের, খেয়াল করেন এখানে, এই জায়গাটা খেয়াল করেন। এই যে আমি টপ পার্টটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, এটা মূলত উঁচু হওয়ার কারণ হইতেছে এখানে এই যে এরকম উঁচু যাওয়ার কারণটা হচ্ছে কারণ আমাদের এই যে হাড়টা আছে এখানে, এই হাড়টা হচ্ছে এই জায়গার মাসেলস এর উপরে বেশি প্রভাব বিস্তার করে, যার কারণে এটা উঁচু দেখা যায়। বাট ভেতরের আঙুল বা বডি শেপ গুলো কিন্তু একই রকম। এবার দেখেন ভেতরের স্ক্যালিটন, এটা আসলে কেমন দেখছেন? সো এটাকে যদি আমি একটু বের করি, দেন আপনারা একটু ক্ল্যারিটি পাবেন বা আইডেন্টিফাই করতে পারবেন এক্স্যাক্টলি এটা কিভাবে কাজ করে বা আমাদের বডির সাথে কিভাবে অ্যাটাচ থাকে। এটা সেকেন্ড। আচ্ছা, এই হচ্ছে আমি বের করে ফেললাম। এই দেখেন, আমরা যখন এই হাতের দুটো অংশটাকে আলাদা করে দিব, এই হাতের দুটো অংশ আমি যখন আলাদা করে দিব বডির থেকে, আর এই যে গলাটা আছে, এই গলাটাকে যখন আমি আলাদা করে দিব, আপনি এই গলা থেকে শুরু করে এই পর্যন্ত যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত টর্সো বলে। ঠিক আছে? সো আই গেস আপনার এই ব্যাপারটা ক্লিয়ার, টর্সো মূলত কাকে বলে। সো আমি এই ভেতরের ব্যাপার ডিটেলস নিয়ে খুব একটা কথাবার্তা বললাম না, আপনারা জাস্ট মাথায় রাখেন যে এটাকে হচ্ছে বিউটি বোন বলা হয়ে থাকে। এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটাকে কিন্তু বিউটি বোন বলা হয়ে থাকে, যার কারণে পরবর্তী যখন মাসেলস থাকে আমাদের বডির সাথে, তখন এই মাসেলস এর কারণে কিন্তু এরকম ভি শেপ দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের গলার হার। আর এখানে আপনি যে ভি শেপটা দেখতে পাচ্ছেন, এই ভি শেপটা কি জানেন? এটা হচ্ছে আমাদের শিরা। এই শিরার কারণে হাড়ের শেপটা একটু অন্যরকম দেখা যায়। বাট এখানে আরো কিছু মাসেলস থাকে যেটা হয়তো এখানে দেখানো হয়নি, বাট আই গেস আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট স্ক্যালিটন। দেখেন কেমন দেখা যায় আমাদের স্ক্যালিটন, হাউ হাউ। এটা হচ্ছে সাইড ভিউ, এই রাউন্ড শেপ। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমাদের সাইড ভিউ, 3 টু ভিউ। এই 3 টু ভিউটা দেখছেন কিরকম দেখা যাচ্ছে? আমাদের এই নাকের পার্টটা, এই এই পার্টটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে, পাশাপাশি এই পাশের পার্টটাও দেখা যাচ্ছে। যখন আমরা ছবি আঁকবো তখন এই ব্যাপার সম্পর্কে আরো ক্ল্যারিটি জানবো।
তো দেখেন আমাদের দাঁত আর গলার শেপটা আসলে এখানে ভেতরে কেমন, ঠিক আছে? সো এই হয়ে গেল একটা বেসিক ওভারঅল আপনাদের গলার বা মাথার শেপের ধারণা। দেন আমাদের এটা যখন আমরা অ্যাটাচ করতেছি এখানে, তখন সরাসরি হচ্ছে আমাদের এই নিচের যে অংশটা আছে গলার শেপটা টর্সের সাথে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমাদের এই শোল্ডারের হাড়টা অ্যাড হয়ে যায় এখানে। সেকেন্ড, এখানে সবাই একটু ক্লোজলি খেয়াল করেন, সেটা লাগেনি, খুলিস না। এই হাতের আর এই হাতের আঙ্গুলের কিন্তু একটা হিসাব আছে। আমরা যখন আমাদের এই হাতটা আঁকাচ্ছি, খেয়াল করেন, যখন আমরা এই হাতটা আঁকাচ্ছি তখন আমাদের এই হাতের যে আঙ্গুলটা আছে বুড়ো আঙ্গুল, এটা দেখে কিন্তু এক্সামিনার আইডেন্টিফাই করবে যে আপনি কোনটা ঠিকভাবে আঁকালেন কোনটা ভুলভাবে আঁকালেন। সো ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইট, যে কোন আঙ্গুলটা, বুড়ো আঙ্গুলটা বাম সাইডে যাচ্ছে কি বুড়ো আঙ্গুলটা ডান সাইডে যাচ্ছে, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এটা একটু সাবধানে করার কারণটা হচ্ছে এটা বারবার খুলে যায়, ঠিক আছে? ওকে, দেখেন দেখছেন পাটা খুলে গেছে। এটা নিয়ে খুবই সময় নষ্ট করে এই জিনিসটা। আচ্ছা, সো দেখেন এই হইতেছে আমাদের হাতের শেপ। যখন আমরা টর্চের সাথে আমাদের হাত অ্যাড করে দিচ্ছি, হাতের মাসেলস গুলো দেখেন, এখান থেকে আমাদের শোল্ডারের পার্টটা শুরু হচ্ছে, যেখানে পরবর্তীতে আমরা এই মাসেলসটাকে অ্যাড করি, সরি, এই মাসেলসটাকে আমরা এখানে অ্যাড করি এই শোল্ডারের পার্টের সাথে, এই মাসেলসটা, ঠিক আছে? এই মাসেলসটা ডেল্ট বলে, আর এখান থেকে শোল্ডার শুরু হয়। আর দেন দেখেন আমাদের এই যে হাড়টা আছে, এটা কিন্তু মাসেলসটা একটু মানে ওভাল শেপ। এই যে দেখেন এই যে শেপটা আছে কিন্তু ওভাল শেপ, এটা কিন্তু সরাসরি কোনো চ্যাপ্টার শেপ না। সো আপনি যখন ছবিটা আঁকাচ্ছেন তখন আপনাকে কিন্তু এই জিনিসটা এইভাবে হাইলাইট করে আইডেন্টিফাই করতে হবে। ইন দ্য সেম ওয়ে আমরা যখন নিচের পার্টের দিকে আসি, এই অংশটা, তখন কিন্তু আমাদের এই নিচের বোনটাও এভাবে যাচ্ছে। আর এখানে কিন্তু ফোর আর্মস এর মাসেলসটা আপনি কিন্তু অলরেডি বললাম। তো এইভাবে হাতের শেপটাও আসতেছে। এটা হচ্ছে আমাদের ডান সাইডের বুড়ো আঙ্গুল, আর এটা হচ্ছে আমাদের বাম সাইডের বুড়ো আঙ্গুল। সো যখন আপনি ছবি আঁকাচ্ছেন তখন বাম ডানের হিসাবটা একটু ভালোভাবে মিলাই দিয়ে, তা না হলে কিন্তু আপনার এক্সামিনার মনে করবে যে আসলে মুখস্থ ছবি আঁকতেছে, এর খুব একটা ভালো ক্লিয়ার আইডিয়া নাই, ঠিক আছে? সো আই গেস আপনি এটুক বিষয়ে ক্ল্যারিটি পেয়ে গেলেন যে আমি কি বলতে চাচ্ছি। এবার এই যে পার্টটা আছে, এই পার্টের ভেতরে আমাদের এই পায়ের শেপটা কাজ করে সাধারণত। এই হাড়টার কারণে হচ্ছে, এবার দেখেন এই যে স্কেলিটনটা আছে, এই স্কেলিটনের এখানে একটা হাড় আছে দেখেন, আমি যেটা মূলত দেখাতে যাচ্ছি তার একটু খুলে নেই। দেখেন এই যে হাড়টা আছে, এই হাড়ের জন্য কিন্তু আমাদের এই শোল্ডারের বা ব্যাকের এই যে পার্টটা আছে এটা কিন্তু এরকম উঁচু হয়ে থাকে। দেখেন এই জায়গাটার কারণে কিন্তু আমাদের এই অংশটা উঁচু হয়ে থাকে, দেখছেন আমি মার্ক করতেছি। সো যখন আপনি আঁকাবেন তখন আপনাকে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। দেন এই হাড়টা এভাবে অ্যাড হয়। আর এই যে স্কেলিটনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে, এই স্কেলিটনের কারণেই হইতেছে আমাদের এই মাসেলস গুলা দেখা যায়। এটা খুলতে পারলে ভালো হইতো, এক সেকেন্ড। পেছনের পাঁজরের হাড়টা দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে? যখন আপনি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করবেন তখন এর অবস্থাটা চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে? এটা খুলে গেছে, এক সেকেন্ড। এই যে দেখেন এই হইতেছে আমাদের স্কেলিটন, আমাদের হচ্ছে খেঁচার যে পার্টটা আছে, বা আমরা যে বডির পেছনের যে অংশটা বলে থাকি, বা এই যে আমাদের মেইন স্ট্রাকচার, এটা না থাকলে কিন্তু আমাদের অবস্থা থাকবে না। সো এখানে হচ্ছে আমাদের ফুসফুস, খেয়াল করুন সবাই, এখানে হচ্ছে আমাদের ফুসফুস আছে, আর ফুসফুসের ভেতরে এটা আমাদের হার্ট, আর এখান থেকে হচ্ছে কলিজা। ফুসফুসটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত টক্সিক জিনিসকে ফিল্টার, সরি, লাঞ্চ, হচ্ছে আমাদের প্রতিনিয়ত টক্সিক জিনিসকে ফিল্টার করে। আর হার্ট হচ্ছে আমাদের শরীরের ভেতর রক্তের পাম্পিং এর বা ওই ম্যাজিক্যাল আল্লাহ তাআলা আমাদের যেভাবে তৈরি করছে সেটা করে। আর এখানে দেখছেন এই
কলিজার আমি ব্যাপারটা জানি না। আর কিডনির ব্যাপারটা তো আপনারা জানেন যে কিডনিটা হচ্ছে আপনাদের কি ক্রিয়েটিন, বা ক্রিয়েটিনটা কিডনি। সো এই কিডনির পার্টটা হচ্ছে সরাসরি আপনাদের কি করে বলেন তো, আপনাদের যত বেশি পরিমাণে শরীরে টক্সিক বিভিন্ন ধরনের যে আমরা কেমিক্যাল জাতীয় খাবার খাই, ওই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে এখানে। আর মানে আমরা টক্সিক যে আমরা লিকুইড খাচ্ছি, সেই লিকুইডটা আমাদের পিত্তথলিতে বা এখানে যে থলিটা আছে এতে জমা হয়। আর এটা হচ্ছে আমাদের নাড়িভুড়ির অংশ, যেটা হইতেছে আমাদের এক্সট্রা যে খাবার থাকে এই খাবারগুলোকে তল থেকে ফেলে দেয়, ঠিক আছে, বায়ুপথে। তো এইভাবে আসলে এই জিনিসটা কানেক্টেড হয়, এই হইতেছে সেই অংশ। আই গেস এটা কি এভাবে ছিল? হ্যাঁ, এটা এভাবেই ছিল। তো এবার আমি সবকিছু অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এই ব্যাপারটা কিভাবে কাজ করে। আমি জানি খুবই কমপ্লেক্স হয়ে গেছে ক্লাসটা আপনাদের সবার কাছে, কিন্তু এই ক্লাসটা কিন্তু খুবই ইজি আর মজার। যারা ধরতে পারবেন তারা তো বুঝতেছেন ব্যাপারটা, যে এটা আসলে কিভাবে কাজ করে। হুম। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইউ উইল আস্ক মি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, আই উইল ট্রাই টু রিপ্লাই ইউর কোয়েশ্চেনস অ্যান্সার। ঝটপট ভাইয়া বলুন। এটা কই থেকে নিছেন? এটা পাওয়া যায়, অনলাইনেই পাওয়া যায়। এটা মুখ্য বিষয় না আমি কোথা থেকে কিনছি, আপনারা কি শিখলেন এটা মুখ্য বিষয়। এখন বলেন। এটা সুন্দর লাগছে অনেক। সুন্দর লাগবেই, এগুলো আপনি যখন চারুকলায় আসবেন আরো সুন্দর লাগবে, বুঝছেন? এই জন্য বলতেছি যে আপনারা ভালো পড়ালেখা করেন, চান্স টান্স পান, ঢাকা ইউনিভার্সিটি গেলে দেখা সাক্ষাৎ হবে, আর খাওয়া দাওয়া হবে, চিল হবে ভরপুর। কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? বলেন, ঝটপট বলে ফেলেন। ভাইয়া আমার হচ্ছে এই জয়েন্ট গুলোর ক্ষেত্রে মেইন প্রবলেম হয় আমার চোখের আন্দাজ অনেক খারাপ। হুম। মানে মানে আমার না লেন্থের আন্দাজটা খুব খারাপ। আমি এটা কিভাবে ঠিক করব? আচ্ছা, লেন্থের জন্য আপনাকে বেশি করে দেখতে হবে, বুঝছেন, যে কোন জিনিসটা আসলে কেমন দেখা যায়। যেমন আমি দেখছেন, আমি আমি এই যে এতক্ষণ আপনাদের সাথে 25 মিনিট কথা বললাম, তো এটা আমি কিভাবে বলছি? আমি কি এই সম্পর্কে জানতাম না? আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, আমি তো ফাইন আর্টসের স্টুডেন্ট, তাই না? কিন্তু আমি এইগুলো ডিসকাশন আপনার সাথে কিভাবে শেয়ার করলাম, এটা এই জন্য করলাম, যখন আমি ছবি আঁকছি তখন আমি এগুলো অবজারভেশন করছি। আর আপনি যেই সমস্যা ফেস করছেন এটা হচ্ছে আপনার অবজারভেশন স্কিলটা অনেক দুর্বল। আনলেস ইউ ট্রাই টু ফোকাস অন ইউর অবজারভেশন স্কিল, ইউ উইল নেভার বি এবল টু গুড অ্যাট ইউর ড্রয়িং, অর আপনার এই সমস্যাগুলো লেগেই থাকবে। সো কি করতে হবে বলেন তো? বেশি বেশি করে অবজারভেশন করতে হবে, যে এই ফিগারটা কেমন হচ্ছে বা এর গঠনটা কিরকম, বেশি করে দেখতে হবে। যখন কোনো সিনেমা বা মুভি দেখতেছেন, ফ্রেন্ডদের সাথে যখন ব্লিচিং করেন, বা আপনি করেন না, যারা করে তারা কি করে, তারা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করে না, এই নায়ক নায়িকার এটা সুন্দর, ওই নায়ক নায়িকার ওইটা সুন্দর, চুল সুন্দর, আপনি ওরকম চুল রাখতে চান, স্ট্রেট কাট, চুলে একটু বাদামি রঙের কালার ইউজ করবেন, আপনাকে আরো অ্যাস্থেটিক দেখা যাবে, এরকম অনেক ব্যাপার আছে না? তো ঠিক ওইভাবেই আপনি হচ্ছে এই বিষয়গুলো অবজারভেশন করবেন। এতে করে যে জিনিসটা হবে যে আপনাদের স্কিল আরো ডেভেলপ হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। মনে করেন সব থেকে ভালো হচ্ছে যদি হয়, আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে, যে ফ্রেন্ড হচ্ছে মানুষদের সম্পর্কে খুব বেশি কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা আপনি তার সাথে ডিসকাশন করলেন এমন ভাবে বিষয়গুলো যে সে চাইতেছে যে আপনি মানে তার থ্রুতে আর কি আপনি এটা বোঝার চেষ্টা করলেন যে এই মানুষটা দেখতে কেমন, এই মানুষটা কতটা মোটা সোটা, বা এর ফিগারের স্ট্রাকচারটা কিরকম, ঠিক আছে? নায়ক নায়িকা নিয়ে আমরা যেরকম অনেক যাদের আইডল যেটা আছে, মেসি, রোনালদো, এই কিক মারছে এতটুকু অ্যাঙ্গেলে, 34 ডিগ্রি অ্যাঙ্গেলে, হাবিজাবি কত কথাবার্তা আপনারা থাকে না, যে নিজেদের ভেতরে নিজেরা ডিসকাশন করেন, কথাবার্তা বলেন। সো এইভাবেই আর কি জিনিসগুলোকে অবজারভেশন করার চেষ্টা করবেন। দেন আপনার একটা আইডিয়া যখন ডেভেলপ হবে, তখন আস্তে আস্তে সেই আইডিয়াটাকে আপনি কাজে লাগাবেন। আচ্ছা, তো আই গেস আপনারা হিউম্যান ফিগার নিয়ে বেসিক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন, যে কোন পার্টটা কিভাবে থাকে। এখন আমি আপনাদের কিছু বেসিক কোয়েশ্চেন্স